নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। আয়ুর্বেদের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, 1 ঘন্টার অনুষ্ঠান। আপনারা ফোনে আসতে পারবেন, ফোন লাইন খোলা সবার জন্য। ফোনে আপনারা সবাই কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের লাইভ প্রোগ্রামে। হেল্পলাইন নাম্বার তো থাকছেই, রেড বক্সে লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন সবাই রেড বক্সের নাম্বারে। এখন সরাসরি কথা বলবেন সব ডাক্তারবাবুরাই কিন্তু ওয়েল এক্সপিরিয়েন্সড, কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ডাক্তারবাবুরা, এবং অবশ্যই লাইভ অ্যাটেন্ড করেন আপনাদের সুবিধার্থে, আপনাদের ঘরে বসে যাতে সুবিধা হয় জানার জন্য। ফোনে আপনারা কথা বলার সুযোগ পান, আপনাদের জন্যই তারা লাইভ প্রোগ্রাম করেন চেম্বারের পাশাপাশি। সব জায়গায় চেম্বার আছে, আমি সব অনুষ্ঠান চলাকালীন বলে দেবো। আগে একটু আলাপ করিয়ে নিই আমাদের মাননীয় ডাক্তারবাবু যিনি আজকে উপস্থিত। অনেক কিছু আলোচনা হবে, অনেক ব্যাপার নিয়ে আলোচনা করব, আর আপনারা কিন্তু চটপট ফোনে চলে আসবেন যাদের প্রশ্ন আছে। যে কোনো রোগ ব্যাধি নিয়ে আপনারা আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। মাথার চুল থেকে পায়ের নখ অবধি অনেক অনেক রোগে ভুগছেন অনেক অনেক মানুষ, ঘরে ঘরে সব মানুষ প্রায়, এবং তাদের জন্যই এই অনুষ্ঠান করা। আরোগ্য লাভ করুন, এই সুস্থতার কামনা করি সবার জন্য। আমাদের আয়ুর্বেদের হাত ধরে আপনারা যাতে সুস্থতা লাভ করতে পারেন। উপস্থিত আছেন আজকে আমাদের স্টুডিওতে মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। ডক্টর ভাদুরী নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করি অনুষ্ঠান। আজকে আমরা প্রথমে একটু ব্যথা নিয়ে আলোচনা করি। এত ব্যথায় যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন মানুষ, নানা রকম আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস দেখা যাচ্ছে ঘরে ঘরে। কারোর আবার শুনি ক্যালসিয়ামের অভাবে ব্যথা হচ্ছে শরীরে, কারোর শুনতে পাচ্ছি স্পন্ডিলাইটিস ঘাড়ে, তার থেকে ব্যথা, লাম্বার স্পন্ডিলাইটিস, এবং অবশ্যই আর্থ্রাইটিস তো আছেই। ভিটামিন ডি এর অভাবেও আজকাল শুনি খুব রোগ ব্যাধি বাড়ছে, ব্যথা যন্ত্রণা বাড়ছে। এই ব্যাপারগুলো নিয়ে একটু জানবো। ডাক্তার, সিমটমস এবং রোগটা কি, ব্যথা যন্ত্রণার ব্যাপারে একটু বলুন। দেখুন, আমাদের যে বিভিন্ন জয়েন্ট আছে সেই জয়েন্টের ব্যথাগুলো আমরা বেশিরভাগ কষ্ট পাই ব্যথাগুলো নিয়ে। আর তার মধ্যে যে কয়েকটা, যেটা উনিও বললেন, সেটা হচ্ছে হাঁটুতে আমরা দেখি মোস্টলি যে আর্থারাইটিসের সমস্যা হয়, অস্টিও আর্থারাইটিসের সমস্যা হয়। আচ্ছা, ঘাড়ে আমরা দেখতে পাই যে সার্ভাইকাল স্পন্ডিলোসিসের সমস্যা হয়। কোমরে আমরা লাম্বার স্পন্ডিলোসিস দেখতে পাই। তাছাড়া ধরুন আরও আছে যে আমাদের শোল্ডার জয়েন্টে, হাতের জয়েন্টে আমরা দেখতে পাই যে সেখানে ফ্রোজেন শোল্ডার হয়েছে। তো এগুলো খুব কমন জিনিস আমরা ব্যথা সংক্রান্ত যেগুলো আমরা দেখতে পাই রোগ। তো এই রোগগুলো কেন হয় আর কি দেখে বুঝতে পারেন যে আপনার এই সমস্যাগুলো হয়েছে বা এই ধরনের রোগগুলো হয়েছে, সেটা একটু আলোচনা করি। প্রথম কথা বলবো যে হাঁটুতে যখন আর্থারাইটিসের প্রকোপ হয় বা অস্টিও আর্থারাইটিস হয়, কয়েকটা জিনিস প্রথম দিকে আপনি লক্ষ্য করবেন। প্রথম দিকে দেখবেন যে আপনি ধরুন একভাবে অনেকক্ষণ বসে আছেন, কোনো একটা পার্টিকুলার পায়ে ব্যথা শুরু হয়। মানে একভাবে অনেকক্ষণ যখন বসে আছেন, ধরুন খাটে বসেছেন বা ধরুন ভাঁজ করে বসেছেন, মাটিতেও বসতে পারেন, খাটেও বসতে পারেন, সেই জায়গাটায় দেখবেন অনেকক্ষণ পর যখন উঠতে যাবেন দেখবেন যেন ব্যথা লাগছে। ঠিক আছে, কিছুক্ষণ হাঁটার পর হয়তো আবার ঠিক হয়ে যাচ্ছে। এটা একটা সিমটম দেখতে পাবেন। এবার আবার অনেক সময় দেখবেন ঘুম থেকে ওঠার পর হাঁটুগুলো খুলছে না, মানে জয়েন্টটা যেন আটকে যাচ্ছে, ঠিক মতো হাঁটতে পারছি না। এটাকে বলা হয় যে মর্নিং স্টিফনেস। এই সমস্যাটা আপনি দেখতে পারবেন। আবার অনেক সময় দেখবেন যে আরেকটু যখন অ্যাডভান্স হবে ব্যাপারগুলো, সেখানে দেখতে পাবেন যে আপনি ধরুন হাঁটাচলা যখন করছেন, কোনো সিঁড়ি দিয়ে ক্লাইম্ব করতে যাচ্ছেন, সিঁড়ি দিয়ে উঠছেন নামছেন, অথবা একটা স্লোপের মধ্যে দিয়ে উঠছেন নামছেন, একটু সমান মাটি ছাড়া যখনই হাঁটবেন তখন দেখবেন একটু কষ্ট হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে। এইগুলো আরেকটা, যখন এগুলো আরো অ্যাডভান্স হয়ে যায়, দেখা যায় যখন ক্ষয় হয়ে যায়, হাঁটুগুলো ক্ষয় হয়ে যায়, ফ্লুইডটা প্রথমে শুকায়, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে হাঁটুগুলো ক্ষয় হচ্ছে। সেই জায়গায় দেখবেন এই যে জয়েন্টটা, এটার মধ্যে অনেক সময় একটা লাল মতো দেখতে পাবেন, লাল হয়ে আছে। তারপরে সোয়েলিং দেখবেন, ফুলে আছে, ওখানে হাত দিলে ব্যথা লাগছে ওই জায়গাটা, এটাও হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখবেন জায়গাটা রেডনেস, মানে লাল হয়ে আছে যেটা বললাম, রেডনেস থাকবে, ব্যথা হবে, ঠিক আছে, গরম ভাব থাকবে, ফোলা ভাব থাকবে। এই জিনিসগুলো কিন্তু আপনি দেখবেন যখন অ্যাডভান্স হয়, মানে ব্যথাটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে বা দেখা যাচ্ছে হাঁটুর জয়েন্টটা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, আমার মনে হচ্ছে অস্টিও আর্থারাইটিসের সমস্যা দেখা দিয়ে দিয়েছে। আচ্ছা, সুতরাং সিমটমস গুলো ডাক্তারবাবু কিন্তু বলে দিলেন। অনেকেই দেখবেন ঘুম থেকে উঠে ওনার পা ফেলতে পারছি না, পাটা ব্যথা। দেখো, ইউরিক অ্যাসিড থেকেও তো ব্যথা বাড়ে বোধহয়, না? হ্যাঁ, ইউরিক অ্যাসিড থেকেও ব্যথা বাড়ে। এবার সাধারণত দেখা যায় যে ইউরিক অ্যাসিডের যে সমস্যাগুলো
ধরুন ব্লাডের মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, ঠিক আছে, সেখান থেকেও ব্যথা বাড়ে এবং সেখানে শুধু মানে বিভিন্ন জয়েন্টসে দেখা যায়, অ্যাঙ্কেলে দেখা যায়, আমাদের অ্যাঙ্কেলে জয়েন্টসে অনেক সময় হাড় বাড়ে, বলা হয় যে ক্যালকেনিয়াম স্পার, এটা একটা গোড়ালিতে হাড় যেটা আছে সেটা বেড়ে যায় বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ওখানে ওই ইউরেট ক্রিস্টাল তৈরি হয়, সেগুলো গিয়ে জমা হয়, সেখান থেকে হয়। আবার অনেক সময় দেখবেন গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, ঠিক আছে, মানে ব্যথার সাথে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াটা একটা কিন্তু লিঙ্ক রয়েছে। সেই জন্যই যখনই যে কারো ব্যথার সমস্যা হয় তখন বলা হয় যে ইউরিক অ্যাসিডটা টেস্ট করতে, এবং ইউরিক অ্যাসিড যদি করে টেস্ট করা হয় যে দেখা যায় সেখানে ইউরিক অ্যাসিড বেড়ে আছে, তাহলে হাই প্রোটিন ডায়েটটা কিন্তু কমাতে হয়। মানে হাই প্রোটিন ডায়েট না কমালে কি হবে, তাহলে ইউরিক অ্যাসিডটা আরো বাড়বে। তো এইভাবে করে কিন্তু মেনটেন করতে হয়। আচ্ছা, হ্যাঁ, নানা কারণে, তার মানে ব্যথা যন্ত্রণা, আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, দেখুন ইউরিক অ্যাসিড বাড়লেও হয়, আবার শুনি ক্যালসিয়ামের অভাবে, ভিটামিন ডির অভাবেও ব্যথা বাড়ছে ডাক্তারবাবু। হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি কি হয়, আমাদের হাড়ের গঠনের জন্য কিন্তু ক্যালসিয়াম খুব প্রয়োজন, এবং শরীরে যদি ক্যালসিয়াম ডিপোজিট না হয় ঠিক মতো, মানে জয়েন্টগুলোতে, মানে হাড়ের মধ্যে, ঠিক আছে, দাঁতের মধ্যে, এইসব জায়গায় যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু হাড় এগুলো কমজোরি হয়ে যাবে। এবার ধরুন আপনি খাবার খাচ্ছেন, তার মধ্যে হয়তো ক্যালসিয়ামের মাত্রা কম আছে, এটা হতে পারে। আবার এমন দেখা যেতে পারে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আপনি খাচ্ছেন খাবার দাবারের মাধ্যমে, কিন্তু আপনার যখন টেস্ট করা হচ্ছে রিপোর্টে দেখাচ্ছে ক্যালসিয়ামটা কম। তার কারণ হচ্ছে দেখা যাবে ওই ক্যালসিয়ামের টেস্ট করতে গেলে তার সাথে ভিটামিন D3 যখন টেস্ট করা হবে দেখা যাবে যে ভিটামিন ডিটা কম আছে। যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি না থাকে, ভিটামিন ডি যদি অভাব হয়, তাহলে শরীরে আপনি যতই ক্যালসিয়াম দিন না কেন সেটা কিন্তু শরীর ধরে রাখতে পারে না, ওটা শরীর থেকে বেরিয়ে যায়। তার জন্য ভিটামিন ডির অভাব হলে ক্যালসিয়ামের অভাবও হবে, এবং হাড় দেখা যাবে যে গন্ডগোল হচ্ছে, কমজোরি হয়ে যাচ্ছে। তার মানে দুটোরই আমাদের সমতাটা ঠিক রাখতে হবে, ক্যালসিয়ামও ঠিক রাখতে হবে, ভিটামিন ডিও ঠিক রাখতে হবে। এইভাবে করে কিন্তু আমাদের বুঝতে হবে যে কি কেন আমার এটা কমে যাচ্ছে। তারপরে ধরুন এবার যদি আমি আসি যে মেরুদণ্ডের হাড়ের মধ্যে যে সমস্যাগুলো, স্পাইনাল কর্ডে আমাদের কি আছে, আমরা দেখতে পাই যে ঘাড়ের মধ্যে যে সার্ভাইকেল স্পাইন আছে বা সার্ভাইকেল ভার্টিব্রা আছে, তো সার্ভাইকেল ভার্টিব্রা মানে মেরুদণ্ডের হাড়, যেটা ঘাড়ের হাড়, সেখানে অনেকগুলো হাড় আছে। সেই হাড়গুলোর মধ্যে দেখা যাচ্ছে কি দুটো হাড়ের ছোট ছোট হাড় আছে, দুটো হাড়ের মাঝখানে একটা করে কুশন থাকে, একটা করে যেমনি স্পঞ্জের একটা, যদি আমি একটা কি বলবো বালিশ নিয়ে নিই তাহলে কি হবে, আমার মাথাটা যতই যদি স্পঞ্জের বালিশটা ঠুকি আমি ব্যথা পাবো না, ঠিক আছে। কেন ব্যথা পাবো না, কারণ হচ্ছে ওই স্পঞ্জটা হচ্ছে কুশনের কাজ করছে, ও ব্যথা পেতে দেবে না আর কি। দুটো হাড়ে হাড়ে জয়েন্ট লাগলে যেমনি হয়, ঠিক আছে, তার মাঝখানে যেটা ডিস্ক থাকে সেই ডিস্কটা কি হয় অনেক সময় নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়। আবার অনেক সময় কি হয় ডিস্কটা সরে যায়, কারণ আমাদের ঘাড়ে যদি দেখা যাচ্ছে বেকায়দায় হ্যাচকা লেগে গেল, অনেক সময় চোট আঘাত পেলো কোনো জায়গায় পড়ে গিয়ে বা কোনো সময়, সেখানে দেখা যায় যে ডিস্কটা অনেক সময় সরে যায়। এবং এই যে আমাদের ঘাড়ের যে কার্ভটা মানে আমাদের ঘাড়ের কার্ভটা কেমন এসের মতো, ঠিক আছে, এইটার যদি আমাদের কাজকর্মের মাধ্যমে দেখা যাচ্ছে মাটির মানে আমরা সামনের দিকে নিচু হয়ে বেশি বেশি কাজ করছি, তার মানে আমার ঘাড়টা থাকার কথা সোজা যেরকম থাকলে যেরকম ঘাড়ের হাড়টা থাকবে সেরকম থাকার কথা, কিন্তু যেই সামনের দিকে ঝুঁকছি ঘাড়ের হাড়টা আবার বেঁকে যাচ্ছে, অন্যদিকে উল্টো দিকে বেঁকছে। এই যখনই উল্টো দিকে বেঁকে যাচ্ছে আসলে সমস্যাটা তখন দেখা যাচ্ছে কি হচ্ছে না, যে ওখানে নার্ভের উপরে চাপ পড়ছে, রক্তনালীর উপরে চাপ পড়ছে, ব্যথার সৃষ্টি হচ্ছে। সেম কিন্তু কোমরের ক্ষেত্রেও হয়। তো এইভাবে করে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিন্তু ঘাড়ে, কোমরে, হাঁটুতে, অ্যাঙ্কেলে, জয়েন্টে, ফ্রোজেন শোল্ডার যেটা আমি বলছিলাম, এলবোতে, শোল্ডার জয়েন্টে, এই জয়েন্টগুলোতে কিন্তু ব্যথা হয়। সেখানে মুভমেন্টেরও সমস্যা হয়, যে নাড়াচড়া করতে অসুবিধা হয়, ব্যথা হয়, এবং তার সাথে সাথে কমজোরিও হয়ে পড়ে। নানান কারণে রোগ ব্যাধি, নানান কারণে ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে। ছোট থেকে, বয়সের এখন কোনো ব্যাপার নেই ডাক্তারবাবু, 25-30-এও দেখছি ব্যথা, 50-60-এও ব্যথা, আবার তারপরে তো আছেই ব্যথা যন্ত্রণা, সবার যেন এখন লেগেই আছে। হ্যাঁ, এই কারণটা হচ্ছে দেখুন আমাদের এই যে এইমাত্র আমরা আলোচনা করছিলাম যে ক্যালসিয়ামের অভাব, ভিটামিন ডির অভাব, তার মানে ক্যালসিয়ামটা আমরা সাধারণভাবে পাবো কোথায়? ক্যালসিয়ামটা আমরা সাধারণভাবে আমাদের খাদ্য খাবারের মধ্যে পাই, দুধের মধ্যে পাওয়া যায়, সবাই জানে খুব ভালো সোর্স অফ ক্যালসিয়াম, ঠিক আছে। আজকালকার যে খাবারের ধরনগুলো তার মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি থেকে যাচ্ছে,
ক্যালসিয়ামের ঘাটতি থেকে যাওয়াতে কি হচ্ছে, শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ঢুকছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আগে যেমনি আমরা ব্যায়াম করতাম, রোদে মাঠে ঘাটে খেলে বেড়াতাম, দৌড়ঝাঁপ করতাম, রাস্তা দিয়ে সব সময় মানে মানে হেঁটে চলেও বেরিয়েছি, সেই সময় কি হতো, আমাদের গায়ে সূর্যের আলো লাগতো। সূর্যের আলো লাগাতে কি হতো, ভিটামিন ডি তৈরি হতো। কিন্তু এখন ঘর থেকে বেরোনোর পর গাড়ি, ধরুন প্রোগ্রামে গেলাম, টিভিতে প্রোগ্রাম করতে এলাম, সেখানে গাড়ি, চেম্বারে যাচ্ছি, সেখানে গাড়ি, মানে রৌদ্রের যে একটা স্পর্শ সেটাই কিন্তু আমরা আজকাল পাই না। যেহেতু পাই না, তার জন্য কি হচ্ছে, আমাদের ন্যাচারাল যেটা ভিটামিন ডি তৈরি হচ্ছে হওয়ার কথা সেটা হচ্ছে না। আলটিমেটলি কিন্তু আমাদের শরীরে তার ঘাটতি হচ্ছে এবং ক্যালসিয়ামটাও কাজ করতে পারছে না বলে দুর্বল হয়ে যাচ্ছে সবার শরীর। দেখা যাচ্ছে যে 30-35 বছরেই এই রোগটা কিন্তু আজকাল ধরে যাচ্ছে, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা। এর জন্যই আগে যেটা ছিল না এখন হচ্ছে বলে এই সমস্যাটা কিন্তু অল্প বয়সেও দেখা দিচ্ছে। সবাই কম্পিউটারে ল্যাপটপে বসে কাজ করছে, একদম। এর থেকেও কিন্তু ঘাড়ে স্পন্ডিলাইটিসটা বেশি বাড়ছে, কোমরে ঘাড়ে স্পন্ডিলাইটিসটার বিশাল একটা কারণ কিন্তু, একদম কারণ হচ্ছে বসে চেয়ারে বসে এবং কম্পিউটারে বসে কাজ করার জন্য অনেক দীর্ঘদিন ধরে আমরা দীর্ঘ ঘন্টা ধরে কাজ করতে থাকি, 6-7 ঘন্টা 8 ঘন্টা যারা এরকম কাজ করে এক নাগাড়ে বসে, দাঁড়াচ্ছে না, নড়ছে না, মুভমেন্ট হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা বেশি। তার জন্য বলবো, যারা ধরুন এই কম্পিউটার রিলেটেড কাজ করছেন বা এক নাগাড়ে অনেকক্ষণ বসে কাজ করছেন, তাদের একটার মধ্যে আপনার যদি ব্যায়াম করার হ্যাবিট নাও থাকে, তাও মাঝে মাঝে একটু উঠে দাঁড়াবেন, একটু ঘুরবেন, আর ঘাটটাকে যেমনি আপনি সামনের দিকে একবার ওপরে করলেন, একবার বাঁদিকে, একবার ডান দিকে, এই ব্যায়ামটা 8-10 বার করলেন এবং কোমরটাকে ধরে নিয়ে আপনারা কি করবেন, পেছন দিকে একটু হেলবেন, তাহলে দেখবেন খুব আরাম লাগছে। কেন আরাম লাগছে জানেন? কারণ আমাদের যে পেছনের যে হাড়ের যে বক্রতাটা মানে কার্ভটা, সেটা পেছন দিকে করেই রয়েছে। সেটাই যখন আপনি মানে নর্মাল যেমন থাকার দরকার সেরকম করছেন, তখন আপনি আরাম ফিল করছেন। আমরা কি করি, এমনভাবে বসি, পুজো হয়ে বসছি, বা বেশিক্ষণ আপনি তো একদম স্ট্রেট হয়ে বসতে পারবেন না, কোনো সাপোর্ট না নিয়ে বসছি, তখন কিন্তু উল্টো দিকে বেঁকে যাচ্ছে। তখনই কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন এরকম থাকতে থাকতে ব্যথাটার সৃষ্টি হয়। দেখুন, আমাদের আয়ুর্বেদ তো আছেই, এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার হেল্পলাইন নাম্বারও রয়েছে। আপনারা অবশ্যই উপকার পেতে বাধ্য, যারাই কিন্তু যোগাযোগ করবেন। যন্ত্রণা, ব্যথা আর কতদিন পুষে রাখবেন? সাময়িক একটু পেন কিলার খেয়ে 2-3 দিন কম থাকলে আবার বেড়ে যাবে, সেটা কিন্তু কাজের কাজ হচ্ছে না। রুটে গিয়ে সমস্যার সমাধান করুন, এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হাত ধরুন। দুটো হেল্পলাইন নাম্বার স্ক্রিনে রয়েছে, যোগাযোগ করুন 9830235527 অথবা 37। এখানে পঞ্চকর্মাও নিশ্চয়ই কাজ দেয় এই ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে, ডাক্তারবাবু? হ্যাঁ, বিশাল বড় কাজ, বিশাল বড়। আমাদের এনবিপিতে যে চিকিৎসা পদ্ধতি, তার মধ্যে কিন্তু তার দুটো পার্ট আছে। একটা কি, ঔষধ। আমরা দেখেছি অনেক জায়গাতেই আয়ুর্বেদ ঔষধ বিক্রি হচ্ছে, কিন্তু অথেন্টিক ঔষধ মানে জেনুইন একদম আয়ুর্বেদ ঔষধ কিন্তু এনবিপিতে আপনারা পাবেন। এবং এই ঔষধের পাশাপাশি যেটা রয়েছে আমাদের পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপিটার কাজ কি? এটা কিছু প্রসিডিওর আছে যাতে শরীরকে আমরা শোধন করতে পারি। এই যে একটু আগে কথা বলা হচ্ছিল যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তখন দেখা যাচ্ছে যে ব্যথা বাড়ছে, তাহলে কি হচ্ছে, তার মানে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডটা জমে থাকছে। এই পঞ্চকর্মা থেরাপি করলে আমাদের বডিতে টক্সিন যেটা জমে থাকছে বা অপ্রয়োজনীয় এক্সট্রা জিনিস যেগুলো জমে থাকছে সেগুলো কিন্তু বের করে দেওয়া যায়। এটা গেল ফার্স্ট। তার মানে আমার শরীরটা শোধন হলো, মানে পরিষ্কার হলো। এর সাথে সাথে পঞ্চকর্মা থেরাপির আরো কিছু গুণ আছে, যেটা হচ্ছে রোগটা সারাতে সাহায্য করে। কিছু আছে কি, যে আমার বাইরের থেকে যে থেরাপিটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেবে। তার সাথে সাথে আবার আরেকটা কি হবে, ব্লাড সার্কুলেশন বাড়ালে কি হবে, যে আমার খাদ্য খাবারের বা পুষ্টি যে গুণমান জিনিসগুলো, বা ধরুন আমরা ওষুধ খাচ্ছি, সেগুলো সারা শরীরে ছড়িয়ে পড়বে রক্তের মাধ্যমে, এটা আমরা জানি। দ্বিতীয়ত আরেকটা লাভ আছে, যে ধরুন আমার যে শরীর জয়েন্টগুলোর ওখানে বলছিলাম যে একটা তেলের মতো পদার্থ যেটা আমার মুভমেন্টে সাহায্য করে, হাত পা নাড়াতে সাহায্য করে, জয়েন্টগুলোকে নাড়াতে সাহায্য করে, সেটা যখন শুকিয়ে আসে তখন কিন্তু হাড়ে হাড়ে ঘষা খায় এবং ব্যথার সৃষ্টি হয় বা ক্ষয় হয়, আমরা জানি। তো সেই যে লুব্রিকেন্টটা কিন্তু তৈরি হতে সাহায্য করে।
তৈরি হচ্ছে আমাদের ভেতরে, কিন্তু বাইরে থেকেও এটা সাহায্য করছে আমাদেরকে ওটা হতে, এবং অ্যাবজর্ব করে। যেই মেডিসিনগুলো অ্যাপ্লাই করা হয় পঞ্চকর্মার মাধ্যমে, সেগুলো কিন্তু বডি অ্যাবজর্বও করে, ঠিক আছে। এবং তার গুণাগুণ যে মানে সেই প্রোডাক্টের বা মানে সেই বস্তুগুলো দিয়ে যে থেরাপি দেওয়া হয়, তার যা গুণাগুণ আছে সেটা কিন্তু শরীর নিয়ে নেয় এবং রোগটাকে সারাতে সাহায্য করে। আচ্ছা, কেউ বোধহয় একজন আছেন, একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলুন। হ্যাঁ বলছি, আমার না মাথা পিছন দিকটা মাঝে মধ্যে খুব যন্ত্রণা করে, খেলে ঠিক হয়ে যায়, কিন্তু আবার কিছুদিন পরে হয়। মাথার পেছন দিকটা ব্যথা করছে? হ্যাঁ। মাথার পেছন দিক বলতে কি ঘাড়ের অংশে নাকি মাথার? না, মাথায়। মাথায়। আর এই এটা কি একটা সাইড করে হয় নাকি পেছন দিকটাতেই শুধু হয়? না, পেছন দিকটাতেই হচ্ছে। কতদিন ধরে হচ্ছে এটা? হ্যাঁ, মাস দুয়েক মাস দুয়েক তিনে। কোনো চিকিৎসা করিয়েছেন এর জন্য? না, এমনি চিকিৎসা বলতে ওষুধ দেখিয়ে বলে খেয়েছি ওষুধ। আচ্ছা, দেখুন, আপনি ওষুধ বলে খেয়েছেন, এটা কোনো চিকিৎসা হলো না। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি বলছি। এই যে ব্যথাটা কিন্তু কেন গুরুত্ব দিতে হয়, ব্যথাকে পেন কিলার খেয়ে যদি কমিয়ে রাখেন তাহলে কেন ব্যথাটা হচ্ছে আপনি জীবনে জানতে পারবেন না। আর যদি জানতে না পারেন তাহলে রোগটা আপনি পুষে রাখছেন। রোগটা যদি পুষে রাখেন তাহলে রোগটা আস্তে আস্তে বাড়বে। যত বাড়বে আপনার ভেতরে ক্ষয় হবে, ক্ষতি হবে বিভিন্ন ধরনের। এবং মাথাতে ব্যথা, এটাকে যদি আপনি ফেলে রাখেন, 2 মাস 3 মাস হয়েছে ব্যথার ওষুধ খাচ্ছেন, কমছে না, যখন দেখছেন কমছে না 3 মাস ধরে, এটা কেন ফেলে রেখেছেন? একবার ডাক্তারবাবুদের সাথে আলোচনা করুন, কি থেকে আপনার সাথে কথা বলে ডাক্তারবাবুরা বুঝতে পারবে যে কি থেকে ব্যথাটা হতে পারে। হতে পারে এটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, মানে ঘাড়ের থেকে হতে পারে। আবার এমনও হতে পারে যেটা আপনার মাথায় কোনো সমস্যা দেখা দিল কিনা। মাথার তো অনেক রকম মানে কমপ্লিকেশন থাকে, মানে সূক্ষ্ম ব্যাপার থাকে, সেটা হচ্ছে কিনা, আপনার প্রেশার কেমন আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। তাই নিজে তো এটার সমাধান করতে পারবেন না বা আপনি বুঝতে পারবেন না। আপনার হাতে এতটুকুই আছে যে দোকান থেকে একটা পেন কিলার কিনে আমি খেয়ে নিতে পারলাম এবং তারপরে ব্যথাটা কমে গেল, আবার সব কাজ বাজ করছি। এবার এটা করতে করতে যদি সমস্যাটা বেড়ে যায়, হঠাৎ করে কিন্তু আপনাকে বড় সড়ো একটা ধাক্কা দিয়ে দেবে। সেটা ঘাড়ের কোনো সমস্যা হোক, যেটা হাড়ের সমস্যা আমরা স্পন্ডিলাইটিস বলছি, অথবা ব্রেনের কোনো সমস্যা। সবচেয়ে প্রথম যে কাজটা করতে হয়, যে আমাদের কারণটা বার করতে হয় যে কেন আমার এই ব্যথাটা হচ্ছে, তারপরে তার চিকিৎসা শুরু হয়। এবার কারণটা বার করবে কে? আপনি পারবেন না, কারণটা বার করবে হচ্ছে ডাক্তারবাবুরা। তার জন্যই বলবো, ফেলে না রেখে হেল্পলাইনে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আপনার কাছাকাছি কবে কোথায় বসছে আমাদের এনবিপি ডক্টরসরা, সেখানে গিয়ে আপনি দেখান। সেই প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। কারণ একটাই বলবো, আয়ুর্বেদে এবং এনবিপি আয়ুর্বেদে সব রোগের চিকিৎসা হয়। আপনি যদি ঠিক সময় থাকতে আসেন, দেখবেন আপনার রোগটা কিন্তু সারিয়ে তোলা যাবে। এই বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া সর্বত্র চেম্বার আছে, যেটা সুবিধা হবে চলে আসবেন। বীরভূম থেকে ফোন করলেন যিনি, ডাক্তার আরেকজন বোধহয় আছেন, দেখে নি কে আছেন, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। আমার মাথা ব্যথা হচ্ছে, একটা ঘাড়ের পিঠে ব্যথা হয়, 2 সাইডেও ব্যথা হয়, আবার একটু তালুতে ভাগ লাগে, মাঝে মাঝে মাথাটা একটু ঘোরায়, এরকম হচ্ছে। মানে চশমাটা আমার একটু বিশেষ ছিল, চোখের ডাক্তার বেশি আমাকে চশমা দিয়েছে, এরকম সবসময় চশমাটা পড়তো, তাহলে ওই চশমাটা খুলে রাখি আমার মাথাটা ব্যথা হয়। কিন্তু এটা সবসময় হবে তো ডাক্তার যদি বলে তো খুব ভালো হয়। আমি টিভিতে দেখছি, আপনারা তাহলে বলুন। হ্যাঁ দেখুন, আপনার চশমা দিয়েছে, চশমা পরে চশমার থেকে তার মানে সমস্যাটা হচ্ছে না। এবার আপনি বলছিলেন ঘাড়ের দিকে ব্যথাটা হচ্ছে, তাহলে ঘাড়ের দিকে ব্যথা হলে এটা স্পন্ডিলাইটিসের ব্যথা হতে পারে। আবার অনেক সময় এমনও হয় মানুষের গ্যাস থেকেও কিন্তু মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা হয়, বুকে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়। এগুলো আমরা ঠিকভাবে বুঝে উঠতে পারি না কোন কারণটার জন্য ব্যথাটা হচ্ছে, ঠিক আছে। এটার জন্য তার জন্য ডাক্তারবাবুদের কাছে আসতে হবে, উপায় নেই। এবার আপনার যে সমস্যাটা, চোখের চশমা নিয়ে নিয়েছেন
চোখ ঠিক আছে তার মানে চোখের ব্যথা নয়, কারণ ব্যথাটা এখনো হচ্ছে। আপনার এটা গ্যাসের ব্যথা হতে পারে বা স্পন্ডিলাইটিসের ব্যথাও হতে পারে। একবার আসুন, আমাদের এখানে দুটোরই ট্রিটমেন্ট আছে, খুব ভালো ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট নিলে কি হবে, এটা আস্তে আস্তে পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। আর রোগটাকে পুষে রাখবেন না, ফেলে রাখবেন না, তাড়াতাড়ি আসুন। যদি এটা আপনি ধরুন আমাদের প্রোগ্রাম দেখলেন, শুধু শুনলেন, তাতে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন না। প্রোগ্রামটা করা হয় আপনাকে সচেতন করার জন্য, যে এই সমস্যা হলে কি হতে পারে, এই সিমটম মানে কি রোগ হতে পারে, এই রকম। সেটা এবার আপনার চিকিৎসায় চলে আসতে হবে। যখনই আপনার ওই সমস্যাটা আছে, ফেলে না রেখে চিকিৎসা করিয়ে নিতে হবে। এনবিপি আয়ুর্বেদাতে সেই চিকিৎসাটা রয়েছে, চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন। বাহ, চিকিৎসার দরকার আয়ুর্বেদের হাত ধরুন, তবেই কিন্তু আপনি সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন। সেটা গ্যাসের ব্যথাই হোক, স্পন্ডিলাইটিসই হোক, বা যে কোনো প্রবলেম, মাথার যে ব্যথা হচ্ছে সেটা কিন্তু কমিয়ে দেওয়া সম্ভব। রুট থেকে সারিয়ে দেবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। হেল্পলাইন নাম্বার রয়েছে, লাইভ প্রোগ্রাম চলছে, আপনারা ফোনে চলে আসুন 9830235527 অথবা 37, দুটো হেল্পলাইন নাম্বার আপনারা লিখে রাখুন, ফোন করবেন। সবাই এনবিপিতে, যার যেখানে কাছে সুবিধা আপনারা কিন্তু চলে আসুন। আমাদের ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা আছেন, সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর। তার তত্ত্বাবধানে এত ডাক্তারবাবুদের আমরা নিয়মিত পাচ্ছি, আপনারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন কিন্তু ডাক্তারবাবুদের পেয়ে। আমাদের ডক্টর এস ঘোষাল রয়েছেন, চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর। আজকে যিনি রয়েছেন লাইভে, ডক্টর এস ভাদুরী, মেডিকেল কনসালটেন্ট। ডক্টর অয়ন হালদার থাকেন, চিফ এক্সিকিউটিভ অফিসার সিএমই। ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য থাকেন, নীলাঞ্জনা ভট্টাচার্য, তিনি সিএমও, চিফ মেডিকেল অফিসার। আরো অন্যান্য অনেক ডাক্তারবাবুরা আমাদের নিয়মিত থাকছেন চেম্বারে, প্রোগ্রামে। আপনারা কিন্তু চলে আসতে পারবেন। কলকাতায় হেড অফিস মধ্যমগ্রাম, নর্থ 24 পরগনা মধ্যমগ্রাম আমাদের হেড অফিস, যেখানে পঞ্চকর্মা ট্রিটমেন্টও হয়। মধ্যমগ্রামে হয়, ল্যান্সডাউনে হয়, থেকে একদম ট্রিটমেন্ট নিতে পারবেন যারা দূর থেকে আসবেন। আপনারা এসে থাকা খাওয়ার কোনো চিন্তা নেই, ব্যবস্থা রয়েছে। এসে বসে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন 2-3 দিন, যে কদিনই লাগুক না কেন। আচ্ছা, আমি বলে দিই, ল্যান্সডাউন চেম্বার দক্ষিণ কলকাতায় শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে আপনারা পাবেন ল্যান্সডাউন, যেটি হাজরা থেকে একদম কাছে, আবার দেশপ্রিয় পার্ক থেকেও কাছে। যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসবেন ল্যান্সডাউনে। শোভাবাজার চেম্বার নর্থ কলকাতায় শোভাবাজার। এছাড়া খিদিরপুরের চেম্বার আছে আমতলা, যেটা হচ্ছে বেহালা, তারপর ঠাকুরপুকুর, জোকা, তারপর আমতলা। প্রচুর মানুষ, ডায়মন্ড হারবারের মানুষরা আপনারা আমতলা এসে দেখাচ্ছেন। এবার বলি হাওড়ার শিবপুরে আমাদের চেম্বার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। বেলুর, হাওড়াতে চেম্বার, বাল্টিকুড়ি বাজার, দাসনগরের চেম্বার। এবং আপনারা আরামবাগ, হলদিয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, মেচেদা, পূর্ব মেদিনীপুর, হেরিয়াতে পাচ্ছেন। এছাড়া খড়গপুর, বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহার, বনগাঁ। আচ্ছা, আমাদের রাজ্যের বাইরে আগরতলা, শিলচর, গুয়াহাটি, গঙ্গারামপুর, ডিব্রুগড়, টাটা জামশেদপুর, দিল্লিতে পাচ্ছেন নিয়মিত। মুম্বাই এবং ব্যাঙ্গালোরে আমাদের ক্লিনিক বা চেম্বার শুরু হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের খুব শিগগিরই। আর ইন্ডিয়ার বাইরে বাংলাদেশেও নিয়মিত চেম্বার। আপনারা সবাই ফোন নাম্বারটা লিখে রাখুন, রেড বক্সে ফোন নাম্বার রয়েছে, আপনারা কিন্তু যোগাযোগ করবেন সবাই রেড বক্সের নাম্বারে। একটু পর আমরা আবার ইন্টারভিউ পার্টে যাব, আর কিছুক্ষণ পর, ততক্ষণ একটু ফোন নেব, আলোচনা করব। ইন্টারভিউতে পেশেন্টরা কতটা মূল্যবান বক্তব্য দিচ্ছেন, তারা কেমন আছেন, কিভাবে আয়ুর্বেদের আন্ডারে এলেন এবং কতটা উপকৃত, একজন উপকার পেলেন আরো 10 জনকে টেনে নিয়ে আসেন, এই ব্যাপারগুলো জানবো। আচ্ছা ডক্টর ভাদুরী, এবার আসি একটু পেটের সমস্যা। এত মানুষ গ্যাস, অম্বল, অ্যাসিডিটিতে ভুগছেন, এদের ব্যাপারে কিছু বলুন। দেখুন, আমাদের বিশেষ মানে প্রায় সব রোগই কিন্তু আমাদের এই পেট থেকে শুরু হয়, ঠিক আছে? পেটের কি সমস্যা আমরা মেইনলি দেখতে পাই, যে আমাদের খাবার যেটা খাচ্ছি সেটা হজম হচ্ছে না। খাওয়া হজম হচ্ছে না, কি হচ্ছে, বদহজম হচ্ছে। সেখানে কি হয়, দেখা গেল যে আমার পেটে গ্যাস হয়ে গেল এবং সেই গ্যাসটা ওপর দিকে চাপ দিচ্ছে। আবার এমন হলো যে আমার স্টুলটা কি হলো, কনস্টিপেট করে গেল, কষা হয়ে গেল, ভালো মতো স্টুলটা বেরাচ্ছে না, রেগুলার হচ্ছে না, বা যখন রেগুলার হলেও পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, বা খুব শক্ত মতো বেরাচ্ছে, যে কষ্ট করে বের করতে হচ্ছে, এটা হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেক সময় যে লুজ মোশন হয়ে গেল, পাতলা পায়খানা হচ্ছে, এটাও হতে পারে। তার মানে যখন হজমটা ঠিক হবে না, এই সমস্যাগুলো আমরা দেখতে পারি। অনেক সময় আমাদের শরীরের মধ্যে দেখা যায় যে আমাদের আমাশাও তৈরি হয়ে যায়, ঠিক আছে? এই সবগুলোই কিন্তু কি কারণে, একটা বলছি মেইনলি আমাদের পেটের মধ্যে কিন্তু মানে
কোটি কোটি কিন্তু ব্যাকটেরিয়া থাকে, হ্যাঁ জীবাণু কিছু থাকে। সেই জীবাণুগুলো কিন্তু কি কাজ করে, জীবাণুগুলো আমাদের হজম হতে সাহায্য করে খাদ্য খাবার। কিন্তু আমরা আর জীবাণুগুলো ভালো জিনিস খেয়ে বেঁচে থাকে, ভালো যে ভালো খাবার পুষ্টিকর খাবার সেগুলো যদি থাকে তাহলে ওই জীবাণুগুলো বেঁচে থাকে এবং আমাদের বন্ধু জীবাণু সেই বন্ধু হিসাবে আমাদের কাজে সাহায্য করে যাতে খাওয়াটা হজম হয়। এবার আমরা যখন এবং খারাপ যদি কোনো জীবাণু থাকে পেটের মধ্যে সেটাকে মেরে ফেলে বা ধ্বংস করে দেয়। এবার যখন আমরা বাজে খাবার খাবো যেটার কোনো পরিচ্ছন্নতা মেনটেন করা হচ্ছে না, হাইজিন নেই, অথবা দেখা যাচ্ছে খুব বাজে তেল দিয়ে খুব অতিরিক্ত পোড়া মশলা দিয়ে তৈরি করছে, পুরনো তেল অনেক দিনের তেলের মানে রান্না করা খাবার খাচ্ছি, বা অনেক দিনের দোকানে রেখে দেওয়া সেই যেসব খাবার গরম করে করে দিচ্ছে আমরা সেগুলো খাচ্ছি, তখন পেটের ভিতরে যে পরিবেশটা ওটা নষ্ট হয়ে যায়। মানে আমাদের যে ভালো ব্যাকটেরিয়াগুলো সেইগুলো জীবাণুগুলো সেগুলো ধ্বংস হতে থাকে এবং খারাপ যে ব্যাকটেরিয়াগুলো খারাপ তো খারাপ পরিবেশে বড় হতে মানুষ হবে, সে খারাপ পরিবেশটা পেয়ে খুব আনন্দ করে বেঁচে থাকে। তখনই আমাদের কিন্তু পেটের মধ্যে সমস্যা তৈরি হয়। এবং ভালো খাবারের মধ্যে দইয়ের ঘোল, হ্যাঁ একটু থাকুন, দইয়ের যে ঘোল এটা একটা দারুণ খাবার যেটা খেলে আমাদের ভালো ব্যাকটেরিয়া গুলো আমাদের বেঁচে থাকে। আমাদের এগুলোকে প্রোবায়োটিক হিসাবেও আমরা অনেক সময় বলি, ঠিক আছে? তো এইগুলো খাদ্য খাবার যদি আমাদের ঠিক না থাকে তাহলেই কিন্তু এই রোগের সমস্যা হয়। সুতরাং গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া সবই থাকে পেটের মধ্যে, নানান কারণে পেটের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডাক্তারবাবু এই যে বললেন না বাসি খাবার, অনেক দিনে দেখবেন এই যে আমরা চটজলদি খাবারগুলো গরম করে দিচ্ছে মাইক্রো ওভেনে, গিয়ে দাঁড়ালেন দোকানে ওরা গরম করে করে দিচ্ছে, এগুলো তো অনেক দিনের রাখা খাবার, সেগুলো কিন্তু পেটের সমস্যা সৃষ্টি করছে। তো এগুলো আমাদের নজর রাখতে হবে। যারা ফোনে আসছেন একটু সঙ্গে থাকবেন, আমি দেখলাম 2-3 জন এলেন আবার কেটে দিলেন চট করে, একটু ডাক্তারবাবুকে বলতে সুযোগ দেবেন, একটা প্রসঙ্গ শেষ হলে নিশ্চয়ই আপনাদের কথা শুনবো, আপনাদের উত্তরও ডাক্তারবাবুরা দেবেন, আপনারা একটু ধৈর্য ধরবেন। এত অধৈর্য হলে হবে না, লাইভ প্রোগ্রাম চলছে, আপনাদের জন্যই প্রোগ্রাম করা, আপনারা ঘরে বসেও ফোন না করেও অনেক কথা কিন্তু জানতে পারছেন ক্রমান্বয়ে। এই যে আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করলাম, এবার আমরা পেটের সমস্যা নিয়ে আলোচনা করছি, ঘরে ঘরেই রোগ ব্যাধি। তো এই তাদের জন্য ফোন যারা করছেন তারা তো নিজের ব্যাপারে জানতেই পারছেন, কিন্তু লাখ লাখ মানুষ যারা শুনছেন তারা কিন্তু ঘরে বসেই এগুলো শুনে নিতে পারছেন, সুউপদেশ সুপরামর্শ পেয়ে যাচ্ছেন। ফোনে আসুন, লাইভ প্রোগ্রাম তো চলছেই, ডাক্তারবাবু খুব সুন্দরভাবে আমাদের ডক্টর ভাদুরী বুঝিয়ে বুঝিয়ে বলে দেন সবকিছু। খাদ্যাভ্যাস এটার উপরে কিন্তু খুব নজর রাখতে হবে যারা পেটের রোগে ভুগছেন, আমাশা, আইবিএস, হ্যাঁ কখনো কনস্টিপেশন ডাক্তারবাবু বলছেন, কখনো লুজ মোশন, ডিসেন্ট্রি হচ্ছে বারবার, লিভারের প্রবলেম হচ্ছে, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, বমি বমি ভাব, হ্যাঁ অ্যাসিডিটি থেকেও হয়। তো এই জায়গাগুলোকে ঠিক করতে হবে একদম রুট থেকে। আমাশার ব্যাপারে একটু বলুন ডাক্তারবাবু। হ্যাঁ, এই যে আমাদের যেটা কথা বলছিলাম, আমাদের আয়ুর্বেদ মতে বলে কি আমাদের পেটের মধ্যে যখন গন্ডগোল হয় সেখানে আমের সৃষ্টি হয়। আম এমন একটা জিনিস যদি সেটা পেটে থাকে তাহলে পেটের সমস্যা হবে। ওই আমরা যেটা অ্যামাবিক ডিসেন্ট্রি বলি সেটা কিন্তু সেই আম আমাদের শরীর থেকে একটা আম জাতীয় মানে যেটা একটা বর্জ্য পদার্থ শরীরে ঢুকে থাকে এবং সে আমার শরীরটাকে নষ্ট করতে থাকে, সেটা হয় আমাশা হয়, ঠিক আছে, অ্যামাবিক ডিসেন্ট্রি বলি। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের খাদ্যাভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন না খাওয়া, আমরা অনেক সময় কি করি হাত না ধুয়ে খেয়ে ফেলি, কিন্তু এটা করা উচিত না। আমাদের খাদ্য খাবারের আগে মানে যখনই খাবো তার আগে কিন্তু হয় হাতটা স্যানিটাইজ করা উচিত কোনো ডিসইনফেক্টেন্ট দিয়ে, যেটা করোনার সময় সবাই করতেন, সেটা কিন্তু এখনো করা উচিত। আচ্ছা, অথবা আরেকটা কি করতে হবে, সাবান দিয়ে হাতটা ধুয়ে খেতে হবে। আর এই অভ্যাসটা বাড়িতে সবাইকে কিন্তু হ্যাবিট করাবেন, ছোট বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক যারা আছে সবার জন্য, কারণ এটা একটা বড় কারণ। এমনকি আমি বলে দিচ্ছি যে অনেক সময় বাড়িতে যখন বাসন মাজা হয়, যে জিনিসটা দিয়ে বাসন মাজা হয় সেটার থেকেও কিন্তু ইনফেকশন ছড়াতে পারে, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়। অনেক সময় ওয়ার্ম আমাদের যে কৃমি হয় পেটে সেটা কিরকম ভাবে ছড়ায়, আমরা যেখানে সেখানে মাটিতে হাত দিয়ে ফেলি সেখানে থাকতে পারে, সেখান থেকেও ছড়াতে পারে। আবার ধরুন একজন মহিলা, সে হয়তো আপনার বাড়িতে বাসন মাজতে
বাসন মাজার কাজ করতে আসছেন, তার হাতে যদি কোনোভাবে সেই মানে তার যদি শরীরে কৃমি থেকে থাকে অতিরিক্ত মাত্রায় এবং সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, হাত সাবান দিয়ে ধোয়ার ব্যাপারগুলো, টয়লেট থেকে এসে এই ব্যাপারগুলো যদি না থাকে, তাহলে তার হাতের থেকে কিন্তু ইনফেকশন আপনার থালে আসতে পারে এবং আপনার থাল বা প্লেটে যদি সেটা পরিষ্কার করে না ধোয়া হয় খাওয়ার আগে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার পেটে যেতে পারে। এইগুলো কিন্তু মাথায় রাখতে হয়, ছোট ছোট ব্যাপারগুলো, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। আচ্ছা, এর ফাঁকে আবার একজন ফোনে কেউ আছেন, দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, বলুন। বিরাটি থেকে বলছি। বিরাটি, আচ্ছা বলুন। বলছি আমার পেটে খুব সমস্যা, আমাশা হয়। আচ্ছা আচ্ছা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমাশা। কামড়ে কামড়ে ব্যথা হয়। আচ্ছা, পেটের নাভির চারপাশে মুচড়ে ওঠে। আচ্ছা, আপনার যে খাদ্য খাবার খাচ্ছেন, সে কি ধরনের খাদ্য খাবার খান আপনি? আচ্ছা, আর এবং আমার সাথে কি হ্যাঁ, আপনার এজ কত, বয়স কত? 40। আচ্ছা, আপনার যখন পায়খানাটা হয়, আপনার কি দেখা যাচ্ছে মল নেই, ফট করে কিছু একটা মানে একটা বেলার মতো পড়লো, যেটা একদম কি বলবো, খুব পিচ্ছিল মতো একটা কিছু পড়লো, এরকম হয় কি? কফ 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 বেরায় তো, কফ কফ। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা কিন্তু আপনার ঠিক করতে হবে। আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আপনি বলছি, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনি ফোন রেখে টিভিতে শুনুন এবার। এইটা কিন্তু একটা ইরিটেবল বাউল সিনড্রোম, ঠিক আছে। কখনো আপনার দেখবেন পটিটা আমাশার মতো হচ্ছে, আবার অনেক সময় দেখবেন যে হলোই না, কোনোদিন 3 বার করছেন, কোনোদিন 1 বার করছেন, ঠিক আছে। আর পটিটা ক্লিয়ার না হলে মনে অস্বস্তি হয়, তো ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না, বা খেয়ে নিলে মনে হচ্ছে বেশি খেয়ে ফেললাম, এগুলো হতে পারে। আবার ধরুন আপনি টয়লেট তো করে এলেন, পটি টটি ক্লিয়ার করে এলেন, এবার আপনি ধরুন কোথাও যাবেন বলে রেডি হচ্ছেন, সেখানে দেখে যাবার আগেই মনে হয় না একবার টয়লেট থেকে আরেকবার ঘুরে আসি, তো মনে হচ্ছে একটু পাচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু আইবিএস, ঠিক আছে, ইরিটেবল বাউল সিনড্রোম। এই আইবিএস কিন্তু থাকাটা উচিত না বা ক্ষতিকারক শরীরের জন্য। পটি হতে হবে নর্মাল, সফট হতে হবে, তার একটা ফরমেশন থাকবে, ঠিক আছে, আকার থাকবে, এমন নয় যে একদম জলের মতো ছড়িয়ে গেল বা কাদার মতো ছড়িয়ে গেল, বা দেখা গেল প্রচন্ড পরিমাণে শক্ত। সফট হতে হবে, নরম, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। তার জন্য প্রথম কথা, আপনার আপাতত যেটা করতে হবে, হালকা গরম জল ঘুম থেকে উঠে খাবেন। জল যেটা খাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ার চেষ্টা করবেন। অনেকে অ্যাকোয়াগার্ড ইউজ করছে, খুব ভালো। আবার অনেকে ধরুন ডাইরেক্ট ফোটানো জলও খায়, অনেকে ফোটানো জল খায়। ফোটানো জল খাওয়াটা সবচেয়ে সেফ, কিন্তু ফোটানো জলের মিনারেলস গুলোও নষ্ট হয়ে যায় অনেকটা, ঠিক আছে, এটা একটা বড় ব্যাপার। যিনি ফোনে আছেন একটু সঙ্গে থাকুন, এরকম ব্যাপার থাকে। তবুও বলবো, যাদের পেটের গন্ডগোল হচ্ছে তারা বরঞ্চ ফুটিয়ে জলটা খেলে অ্যাটলিস্ট ওটা নিউট্রাল ওয়াটার হলো, নিউট্রাল মানে খারাপও হলো না, আবার কোনো পুষ্টিকারও হলো না, তবু বেটার যে নিউট্রাল ওয়াটার হচ্ছে। আর মিনারেল ওয়াটারটা দরকার শরীরের জন্য। মিনারেল ওয়াটারটা হচ্ছে আমাদের অ্যালকালাইন ওয়াটার হয়। অ্যালকালাইন ওয়াটার দেখবেন আজকাল অনেক মেশিন তৈরি হয়েছে যাতে অ্যালকালাইন ওয়াটার হয়, ঠিক আছে। অ্যালকালাইন ওয়াটারটা কেন দরকার? কারণ আমাদের শরীরের যে মানে পরিবেশটা অ্যাসিডিক হবে না, ব্লাডটা নেচারটা ঠিক থাকবে, অ্যালকালাইন থাকবে। যেখানে অ্যাসিডিক হয় সেখানেই গন্ডগোল, রোগের সৃষ্টি হয়, ঠিক আছে। আর যদি আয়ুর্বেদের ভাষায় বলি, তাহলে যেখানে আমের সৃষ্টি হচ্ছে, অ্যাসিডিক হলে আম হবে, অ্যালকালাইন হলে আম হবে না। সেই আমের সৃষ্টি হলে যেখানে যেখানে যাবে, পেটে বাসা বাঁধলে আম, তাহলে হচ্ছে আমাশা হবে, পেটের গন্ডগোল হবে, বদহজম হবে। আবার যদি দেখা যায় হাঁটুতে গিয়ে জমছে, তাহলে আর্থারাইটিস হবে। আবার যদি লিভারে যায়, গিয়ে লিভারের ডিজিজ হবে। প্যানক্রিয়াসে গেলে প্যানক্রিয়াসের ডিজিজ হবে। যেখানে যাবে সেখানে একটা ও রোগ তৈরি করবে। হার্টে গেলে হার্টের রোগ। তো সব যেখানেই যাবে ও এরকম ভাবে রোগ সৃষ্টি করতে থাকে। ঠিক, একটু সতর্ক হন, একটু আয়ুর্বেদের ওষুধ খান, আমাশা নিশ্চয়ই নির্মূল হয়ে যাবে। আচ্ছা, এবার কে আছেন বলুন তো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। ব্যারাকপুর থেকে বলুন।
হ্যাঁ, তো বলছি আমার না খুব চুল উঠে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? হ্যালো, বয়স কত? আমার বয়স 40। 40। আচ্ছা, আপনার কি থাইরয়েডের কোনো সমস্যা আছে জানেন? না না না, থাইরয়েডের কোনো সমস্যা নেই। আচ্ছা, গ্যাস অম্বল খুব হয়, প্রচন্ড হয়। আর সুগারের সমস্যা আছে কি কোনো? না 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 না। আচ্ছা, রাতে ঘুম ঠিক মতো হয়? হ্যাঁ হয়, খুব ঠিক মতো হয়। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। সেই ব্যাপারটা হচ্ছে, চুল পড়ার অনেকগুলো কারণ থাকে। যদি আপনার শরীরের মধ্যে আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আয়রনের সমস্যা থেকে হতে পারে। সেটা আপনি জানবেন কিভাবে? ফেরিটিন বলে একটা ব্লাড টেস্ট হয়। ফেরিটিনের যদি রেজাল্ট নর্মাল যেটা, সেটার থেকে কম থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার যে আয়রনের ডেফিসিয়েন্সি হচ্ছে, তাহলে চুল পড়তে পারে। এটা গেল একটা। তারপরে দেখা যাচ্ছে আপনি যে, হ্যাঁ, এটা অবশ্যই খাদ্য খাবারের মধ্যেই পড়ছে, যে খাদ্য খাবার ঠিক না হলে তাহলে আরো খাদ্য খাবার যদি ঠিক না থাকে, ধরুন প্রোটিন, বায়োটিন বলে একটা প্রোটিন আছে যেটা আমাদের চুলের জন্য খুব ভালো, সেটার যদি আমাদের ঘাটতি হয় তাহলে চুল পড়তে পারে, চুলের সমস্যা হতে পারে। আচ্ছা, আবার এটা দেখা যাচ্ছে, ধরুন আপনার চুলের মধ্যে থাইরয়েডের আপনার সমস্যা আছে, থাইরয়েডের সমস্যায় কি হলো, তাহলে কিন্তু দেখা যাবে আপনার হয়তো চুল পড়তে থাকবে, হালকা হতে থাকবে চুল। ওটা একটা সিমটম। তাহলে আপনি TSH-টা যদি টেস্ট করিয়ে নিতে পারেন একবার, তাহলে বোঝা যাবে যে ওটার কেমন আছে রেজাল্ট, সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করা যাবে। এগুলো গেল। তারপরে যদি আপনার যদি স্ট্রেস লেভেল হাই থাকে, মানসিক চাপ যদি খুব হাই থাকে, সেখানেও কিন্তু চুলের সমস্যা হবে। ঘুম ঠিক মতো না হলে চুলের সমস্যা হবে। যদি PCOD সমস্যা থাকে, সেখানেও দেখা যাচ্ছে যে কিন্তু চুল হালকা হতে থাকে। অনেকগুলো কারণ। এবার আপনার কোন কারণটা, সেটা আমি যতগুলো বললাম, আপনি যদি টেস্ট করতে পারেন, টেস্ট করলে আপনি বুঝতে পারবেন। তার থেকে বেটার যদি টেস্ট রিপোর্ট না থেকে থাকে, আপনি আরেকবার আমাদের কাছে আসুন। আমাদের এখানে ডক্টররা দেখবেন আপনাকে, দেখার পর ওনারা যেটা ডাউট করছে সেটাকে একদম জাস্টিফাই করার জন্য যদি মনে করেন কোনো টেস্ট দিতে হবে, টেস্ট দেবে, আপনি এসে দেখিয়ে নেবেন, এবং তারপর যে ট্রিটমেন্টটা হবে, তখন কিন্তু আপনার প্রবলেমগুলোও সলভ হবে। প্রবলেমগুলো সলভ হলে চুল পড়া কমে যাবে। এটা গেল একটা। এবার ধরুন আপনার চুল কমাটা বন্ধ হলো, পড়াটা বন্ধ হলো, কিন্তু দেখা যাচ্ছে ঘনত্ব বাড়ছে না, চুল হালকা হয়ে গেছিল যেটা, সেটা আর ঠিক হচ্ছে না, তারও কিন্তু ট্রিটমেন্ট আছে। এখানে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়, যেখানে আপনার চুলটাও কিন্তু বাড়বে। একটাই কাজ করতে হবে, বারে বারেই বলছি, ফেলে রাখবেন না। চুলের গোড়া একদম যেখান থেকে চুলটা তৈরি হয় মাথার ভেতরে, তালুর ভিতরে, সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই চুলটা লাইফ টাইম আর কোনোদিন আসা সম্ভব না। এবং দেখবেন অনেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে, অনেকের সেটা কিছুদিন থাকে আবার নষ্ট হয়ে যায়। কেন বলুন তো নষ্ট হচ্ছে? যেই মাটিটার উপরে ওই চুলগুলো লাগাচ্ছে, মাটি বলতে কি আমাদের স্ক্যাল্প, ঠিক আছে, মাথার তালুর ওপরে যে লাগাচ্ছে গাছগুলো, মানে হেয়ারগুলো, সেই জায়গাটা তো ঠিক থাকতে হবে। সেটা যদি ট্রিটমেন্ট না হয়, এদিকে আপনি অনেক হাজার হাজার টাকা খরচা করে গ্রাফটিং করে দিলেন, ট্রান্সপ্লান্ট করলেন, হেয়ার ট্রান্সপ্লান্ট করলেন, দেখা গেল চুল কিছুদিন পর নষ্ট হয়ে গেল, পড়ে গেল, তাহলে ওটা কোনো লাভ হলো না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার চুলের গোড়াগুলো বেঁচে আছে, কিন্তু হচ্ছে না, বড় হচ্ছে না। সেখানে যদি আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেন, NBP-তে আসেন, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই চুলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। বাহ। সুতরাং চুল হোক বা ত্বক হোক, স্কিন বা হেয়ার, যে কোনো প্রবলেম, আমি বলি না, মাথার চুল থেকে পায়ের নখ অব্দি ট্রিটমেন্ট পাবেন আপনারা ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল যাদের রয়েছে, সেই স্বনামধন্য প্রতিষ্ঠান NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আয়ুর্বেদের 1 নম্বর প্রতিষ্ঠান NBP, সেটা প্রমাণিত। আমরা এবার পেশেন্টদের ইন্টারভিউ পার্টে একটু যাব, পেশেন্টরা কি বলছেন শোনাবো, তারপর আবার আমরা ব্যাক টু স্টুডিও এসে আমরা আবার লাইভ প্রোগ্রাম জয়েন করব, আপনাদের ফোন নেব। আপনারা একটু সঙ্গে থাকুন, পেশেন্টরা কি বলছেন চলুন সবাই মিলে একটু শুনে নিই। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ড ভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল।
তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বলে কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেছে, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ এসে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2 বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদার সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2 বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখন খারাপ বলতে হবে, আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে, মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতরে আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? বিয়ালা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি লেফট ডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে, আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে, যে আমি এত তাড়াতাড়ি এতটাই ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল। ওখানে তো আমার পয়সা লাগবে না ডায়ালিসিসে, কারণ আমার ওটা ইউএসএ, তো আমি সেই ডায়ালিসিস করবো না ভয়ে, আমার পেসমেকার আছে, যার ফলে আমি টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখানে এসে আমি প্রচন্ড ফল পেয়েছি। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স 75। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল। এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত 3-4 ঘন্টা লাগবে। কেন, কি কারণ, আমি এখন অনেক ভালো,
16 আনার একান্নি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রোগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপি তে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ। কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল মেডিকেল কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল। তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করা প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট 1 নম্বর, আমি হাতের রোগী 40 বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100% 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে। তার কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়াই। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? পরে তো বছর 3 প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করি কেমন আছে? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে উপর দিকে উঠে গেল, সেখানে একটু নেমেছে হাত ফাত গুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথ আসুন, আপনার যতবারই অসুখ হবেন না কেন আপনি সারবেন, অতি অবশ্যই না, একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। ফিরে এলাম আবার স্টুডিওতে। আপনারা দেখছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম, আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, অত্যন্ত ভালো লাগার অনুষ্ঠান। আপনারা চটপট চলে আসুন, ফোন আর 10 মিনিট নিতে পারবো। লাইভে আছি আমরা 10 মিনিট। ডক্টর ভাদুরী তো আছেন আমাদের সাথে। এবার একটু চর্মরোগ নিয়ে আলোচনা করি। হ্যাঁ, স্কিন ডিজিজে অনেক মানুষের, অনেকের সেতি পড়ছে দেখবেন, অনেকের মেচে দা, হ্যাঁ, স্কিন ট্যান হয়ে যায়, স্কিনটা পুড়ে যায় ভীষণ রোদে, কালো হয়ে যাচ্ছে স্কিন, মেচেদার দা খুব বাজে লাগছে, ফ্রেকেলস, মেচেদা, বা আপনারা ব্রণর সমস্যা অনেকে ভোগেন, আমাদের ফোন করেন, ব্রণ, অস্বাভাবিক ব্রণ মুখে, হ্যাঁ, তার থেকে পুঁজ বেরোচ্ছে। এই সমস্যাগুলো থেকে আয়ুর্বেদই একমাত্র পারে কিন্তু একদম আমাদের নিষ্কৃতি দিতে। ডক্টর ভাদুরী কি বলছেন শুনি, চলুন। স্কিনের ব্যাপারে, চামড়ার ব্যাপারে রোগগুলো শুনে নিন মন দিয়ে। দেখুন, চামড়া বা স্কিন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্গান, আর সেটা সবচেয়ে বাইরের দিকে থাকে এবং এটা আমাদের শরীরকে প্রোটেক্ট করে রাখে। যেমনি আমরা ধরুন বৃষ্টির সময় একটা রেনকোট পরি, তেমনি আমাদের চামড়াটা কিন্তু আমাদের সেই শরীরটাকে পুরোটা ঢেকে রাখে, যাতে আমাদের মাসেলস বা মাংস সেগুলো বাইরে এক্সপোজ না হয়ে থাকে, প্রোটেক্ট করে, না হলে ক্ষয়ক্ষতি হতে পারে। তার জন্য চামড়া আমাদেরকে কিন্তু তৈরিও এমনভাবে যে আমাদের শরীরকে প্রোটেক্ট করে বাইরে থেকে। এবার এই স্কিন কিন্তু বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। প্রথমে বলবো যে আমাদের স্কিনের যদি আমরা বাইরে থেকে এটাকে ঠিকমতো যত্ন না নিই, তাহলে কিন্তু এই স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ফোন নেব, নিয়ে তারপর আবার আসছি চামড়ার ব্যাপারে, কি শুনে নেবো ভালো করে। স্কিনের ব্যাপারে কি আছেন বলুন। হ্যালো, হ্যালো,
হ্যাঁ বলুন বলুন। হার্টে ব্লক আছে, আচ্ছা টিভিটা ভীষণ সাউন্ড অফ করুন, টিভিটা একটু কমান, টিভিটা কমিয়ে নিন, টিভির সাউন্ডটা, টিভিটা আপনার কমিয়ে নিন। দেখেছেন ডাক্তার, উনি টিভিতে শুনছেন। আপনার বয়সটা কত? বয়স কত? 65। আপনি আগে ডাক্তার দেখিয়েছেন? সেটা বলছি না, আপনি যে হার্টে ব্লক আছে আপনি ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, এখন ওখানে ডাক্তারবাবুরা কি বললেন? ব্লক আছে তার জন্য কি করলেন? ওষুধ দিয়েছেন? আমি বলছি ওটা, আপনি শুনতে থাকুন। আপনি এবার ফোন রেখে টিভিতে শুনুন, আর রেড বক্সের নাম্বারটা লিখে নিন, কিন্তু টিভিতে লাল বক্সে দুটো হেল্পলাইন নাম্বার এক্ষুনি লিখে নিন, যাতে ডক্টর ভাদুরী বলার পর আপনি ওই নাম্বারে একবার ফোন করতে পারেন। দেখুন, হার্ট ব্লক আছে, সেই হার্ট ব্লক অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে হার্টের যে ভালভ আছে, ভালভের মধ্যে ব্লক থাকে, এবং আরেকটা কি হয় যে আমাদের যে রক্তর যে আর্টারিগুলো যেটা দিয়ে ব্লাড সাপ্লাই হয়, সেখানে কিন্তু ওটা কি হয়, আমাদের যে রক্তের নালীটা একটা ধরুন পাইপের মতো, সেই পাইপটা কি হয় কোনো জায়গায় নরম হয়ে যায় এবং সেটা চুপসে যায়। চুপসে গেলে কি হচ্ছে, সেখান দিয়ে রক্ত চলাচল করতে পারছে না, তখন ভেতরে একটা করে পাইপের মতো এক্সট্রা অপারেশন করে পাইপের মতো ঢুকিয়ে দেয়, যাতে ওই জায়গাটা দিয়ে যখন রক্তটা যাবে তখন ওটা বন্ধ হয়ে না যেতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে কাজ, আপনাকে যেটা বলেছে করবে। এবার আয়ুর্বেদ কি করে, আয়ুর্বেদ যে ওই যে পাতলা হয়ে গেছে, নরম হয়ে গেছে পাইপটা, ঠিক আছে, সেটাকে ঠিক করবে, এবং আশেপাশে যতটা মানে নোংরা জমেছে, ক্লগ যেটা বলি আমরা, ধরুন কি বলবো, কোলেস্ট্রলের জাতীয় জিনিসগুলো জমেছে, যার সুগার থাকে তার সুগারের যে আঠালো ভাবটা সেটা জমে থাকে, গিয়ে পাইপটাকে সরু করে দেয়, রক্ত যেতে আসতে অসুবিধা হয়, ওইটাকেও ঠিক করবে। যখন এটা ঠিক করে দেবে, অটোমেটিক কিন্তু ন্যাচারালি আপনার ব্লাড ফ্লোটা ঠিক মতো হতে থাকবে। তবে এটার জন্য আপনার কিন্তু আসতে হবে, এসে দেখিয়ে 1-2 দিনে চট করে সেরে যাবে ভাববেন না, ঠিক আছে। এটার জন্য কিন্তু আপনার কিছুদিন ওষুধটা খেতে হবে, এবং তার সাথে যদি ডাক্তারবাবুরা মনে করেন যে পঞ্চকর্মা থেরাপি নিতে হবে, তাহলে নিতে হবে। আপনার ডাক্তারবাবুরা ডিসাইড করবে আপনার ট্রিটমেন্টটা কি ধরনের হবে। ডাক্তারবাবুদের মতো চললে আপনার দেখবেন সমস্যাটা আস্তে আস্তে কমছে। হ্যাঁ, অবশ্যই আপনি রিপোর্টগুলো নিয়ে আসবেন, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। আমাদের এখানে আগে রিপোর্টগুলো দেখবে, যে রিপোর্টগুলো দেখে যদি ওনারা মনে করেন হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে, তাহলেই কিন্তু ওনারা ট্রিটমেন্টটা চালু করবে, ঠিক আছে। তার জন্য বলবো একবার রিপোর্টগুলো নিয়ে আসুন, রিপোর্ট এনে ট্রিটমেন্টটা করিয়ে নিন। ঠিক, আপনি বেহালায় থাকেন, ল্যান্সডাউন কাছে হবে, হাজরা বা দেশপ্রিয় থেকে ল্যান্সডাউন, শিশু মঙ্গলের অপোজিটেই কিন্তু আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ক্লিনিক বা চেম্বার আছে। আপনি এবার দেখুন টিভিতে হেল্পলাইন বলে লেখা আছে নিচে রেড বক্সে, হেল্পলাইন দুটো নাম্বার, এক্ষুনি ফোন করুন। যিনি বেহালা থেকে ফোন করলেন, হার্টে ব্লকেজ আছে বললেন, তিনি এক্ষুনি একটা ফোন করুন রেড বক্সের নাম্বারে 9830235527 অথবা 37-এ। দুটো মোবাইল নাম্বার পরপর দেওয়া কিন্তু, 9830235527 অথবা 37-এ কথা বলুন এক্ষুনি। নেক্সট চেম্বার কবে, ল্যান্সডাউনে বা খিদিরপুরে, যে কোনো একটা জায়গায় দেখিয়ে নিতে পারেন, যেটা কাছে হবে বেহালা থেকে আপনার, খিদিরপুর বা ল্যান্সডাউনে এসে দেখিয়ে নিন, রিপোর্টটা নিয়ে আসবেন। অবশ্যই কিন্তু ডক্টর বিনোদ শর্মা, সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর তো আছেনই, তার তত্ত্বাবধানে ভালো ভালো ডাক্তারবাবুদের আমরা পেয়ে যাচ্ছি। সর্বত্র চেম্বার, যেখানে সুবিধা চলে আসুন, কোনো চিন্তা নেই, শুধু হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। সবাই প্রোগ্রাম রেগুলারলি দেখছেন আমাদের চ্যানেলে, বহু চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায়, সর্বত্র, ইউটিউব ফেসবুক লাইভ দেখছেন সোনার বাংলায়, আবার ইউটিউব ফেসবুকে প্রোগ্রাম থাকবেও, দেখতেও পারবেন পরে আবার। আচ্ছা, এবার আসি ডক্টর ভাদুরী, স্কিনের ব্যাপারে বলছিলেন কিন্তু শুনুন। হ্যাঁ, তো স্কিনটা হচ্ছে আমি যেটা বললাম, এইবার
স্কিনটাকে প্রোটেক্ট করতে গেলে আমাদের দেখবেন স্কিনে অনেক রকম চুলকুনি হয়, র্যাশ বেরায়, অনেক কিছু বেরায়। তবে এবার আপনি কোনটাকে নিজে কিভাবে সামলাবেন? প্রথম কথা, আমাদের লিভারটাকে ভালো রাখতে হবে। লিভারটাকে ভালো রাখলে তাহলে আমাদের ভেতর থেকে আমরা সুস্থ থাকবো, কারণ পেটের থেকে সব সমস্যাগুলো সৃষ্টি হয়। আরেকটা জিনিস আছে যে এই রোগগুলো যেগুলোর মধ্যে চুলকোয়, অ্যালার্জির মানে লাল হয়ে যায়, তারপরে অনেক সময় জ্বালা করে, রোদে গেলে বেড়ে যায়, অনেক সময় ঘাম হলে বেড়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে ড্রেস খুললেন তারপরে চুলকোনো শুরু হয়ে গেলে, এরকম অনেক কিছু দেখা যায়। অথবা দেখছেন গোটা গোটা হচ্ছে। এগুলোর জন্য আপনার লিভারটাকে ঠিক রাখতে হবে প্রথম কথা। আরেকটা দেখতে হবে আপনার শরীরের মধ্যে অ্যালার্জির টেন্ডেন্সিটা কত আছে। সেই আইজিই বলে একটা কিন্তু টেস্ট করা হয়, যেটাতে বোঝা যায় আপনার অ্যালার্জিটা কত। সেটা যদি নর্মালের থেকে বেশি থাকে তাহলে তার ট্রিটমেন্ট করাতে হবে। আমাদের এনবিপিতে এই ট্রিটমেন্টগুলো যখন আপনি করবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার সমস্যাগুলো সমাধান হতে থাকবে। লিভার ঠান্ডা রাখার জন্য আপনি কি করবেন? এমন সবজি খাবেন যেগুলো গরমকালে পাওয়া যায়। গরমকালে পাওয়া যে সবজিগুলো, মানে দেখুন আজকাল তো স্টোরে সবকিছুই থাকে, সবকিছুই নিয়ে আসে। বাঁধাকপি, ফুলকপিও আপনি যখন প্রচন্ড রোদ তখনও পেয়ে যাবেন, প্রচন্ড গরম তখনও পাবেন, কিন্তু এটা তো শীতকালের, কারণ এটা শরীরকে হিট তৈরি করে। ঠিক আছে, তার জন্য শীতকালে যাতে এগুলো শরীরের মধ্যে হিট তৈরি হয়, ঠান্ডা না লাগে, তার জন্য এই ওষুধ সবজিগুলো। কিন্তু ওটাই যদি গরমকালে খান তাহলে শরীর খারাপ হবে, তাহলে সেগুলো খাবেন না। লাউ খাবেন, লাউটা ঠান্ডা, এই ধরনের জিনিস যেগুলো। তারপরে আপনি ধরুন শশা খাবেন, শশা ঠান্ডা। তো এরকম বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন সবজি আছে। তেতো খাবেন, তেতো পেট শরীরকে ঠান্ডা রাখে। এরকম অনেক কিছু আছে যেগুলো শরীরকে ঠান্ডা রাখে, সেই সবজিগুলো খাবেন। তার কিছু সবজি আছে যেগুলো বলতে পারেন আপনি অ্যালকালাইনিটি মেনটেন করে, অ্যাসিডিক হতে দেয় না। লাউ তার মধ্যে একটা, ঝিঙে, পটল, এগুলো ওই ধরনের জিনিস, সেগুলো খাবেন। তার জন্য যে সময়ে যেটা পাওয়া যায় সেগুলো খাওয়াটাই উপযুক্ত। ফল খাবেন, শীত গরমকালে বলা হয় রসালো ফল খেতে। আর জন্মায়ও কিন্তু ওই সময় চাষ হয় কিন্তু রসালো ফলের। দেখুন আপনি মৌসুম্বি পেয়ে যাবেন সেই সময়, আপনি তরমুজ পেয়ে যাবেন, আখ পাবেন। এরকম রসালো যতগুলো ফল আছে যার মধ্যে জলের পরিমাণটা বেশি, সেগুলো কিন্তু খেলে আপনার দেখবেন লিভারটা ঠান্ডা থাকছে, পেট ঠান্ডা থাকছে এবং হজম হতে সাহায্য হচ্ছে। তো এইভাবে যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনি অনেক স্কিন ডিজিজ থেকে নিজেকে ঠিক রাখতে পারবেন। এবং তার সাথে সাথে যেটা বলবো, যাদের চর্মরোগ অলরেডি দেখা দিয়েছে বিভিন্ন রকম, তারা এসে আমাদেরকে এনবিপিতে দেখান। আমরা এখানে আপনার ওটা চিকিৎসা করলে সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখানে অনেক এমন রোগ এসছে, এমন লোক এসছিল যাকে বলে দেওয়া হয়েছিল সুগার থেকে ডায়াবেটিক ফুট। ঠিক আছে, ডায়াবেটিক ফুট মানে পায়ের চামড়ার মধ্যে ঘা হয়ে যায়, কোনো কারণে হয়তো কেটে গেছে এবং শোকাবে না, খুব হাই সুগার আছে তার। এত সুগার যে সে এত বছর ধরে হয়তো ইনসুলিন নিয়ে গেছে, এই নিয়ে গেছে, করে করে এমন হয়েছে শরীরের ইমিউনিটিও শেষ, রোগ প্রতিরোধ ক্ষমতাও শেষ, ঘা হলে শোকায় না, এবার পায়ের তলায় একভাবে কেটে গেছে, এবার আর শোকাচ্ছে না। ডাক্তারবাবুরা বলে দিয়েছেন যে পা কেটে দিয়ে দিতে হবে, অ্যাম্পিউট করতে হবে। অ্যাম্পিউট না করলে গ্যাংগ্রিন হয়ে যাবে, পুরো মানুষটা মারাও যেতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, সেই পেশেন্ট কিন্তু এরকম পেশেন্ট যার পা কেটে বাদ দিতে হবে বলেছে ডাক্তার, তাকে চিকিৎসার মাধ্যমে আস্তে আস্তে ধীর অল্প অল্প করে তার সেই পাটাকে কিন্তু বাঁচানো হয়েছে। এটাই হচ্ছে আয়ুর্বেদের ক্ষমতা। এই ক্ষমতাটা যতক্ষণ না আপনি সঠিক জায়গায় গিয়ে, সঠিক মানে অর্গানাইজেশনের কাছে, সঠিক মানে কি বলবো সংস্থার কাছে গিয়ে এটা দেখাচ্ছেন, সঠিক ডাক্তারবাবুদের দেখাচ্ছেন, ততক্ষণ বুঝবেন না। এনবিপিতে এলে কিন্তু আপনি এই প্রমাণ পেয়ে যাবেন। আর এগুলো যে আমাদের যে প্রোগ্রামে দেখানো হয়, তারা সেই পেশেন্ট, তারাই কিন্তু ফিডব্যাক, যে তাদের যে অভিজ্ঞতা এখানে এসে, সেই ফিডব্যাকটাই কিন্তু আপনাদের দেয়। ঠিক, প্রতিনিয়ত আমরা তাই তো পেশেন্টদের ইন্টারভিউগুলো দেখাই আপনাদের। আজ আর সময় নেই, আজকে এবার বিদায় নেওয়ার পালা।
প্রতিনিয়ত আমাদের লাইভ প্রোগ্রাম চলছে, আপনারা দেখুন, অবশ্যই উপকার পাবেন। হেল্পলাইন নাম্বারটা লিখেছেন তো, লাল বক্সে হেল্পলাইন নাম্বার, এবার ওখানে সবাই ফোন করে নিন। যার যেখানে কাছে সুবিধা হবে এসে দেখান, আয়ুর্বেদের হাত ধরুন, উপকার পাচ্ছেন, পাবেনও। আজকে এই পর্যন্তই। ডক্টর ভাদুরীকেও ধন্যবাদ। শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকার চেষ্টা করুন। নমস্কার।